হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ জিকে অফ দ্য ডে ক্লাস নাম্বার 7। আমি রানা মণ্ডল এখানে আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট জিকে এবং তার ব্যাখ্যা। এই প্রশ্নগুলো ডাব্লিউবিসিএস, ডাব্লিউপি, কেপি, রেল, এমটিএস, সিজিএল, সিএইচএসএল প্রভৃতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল প্রো লার্নার। চলো শুরু করা যাক। ব্লু বেবি সিন্ড্রোম রোগের কারণ কি? কিসের বিষক্রিয়া? ব্লু বেবি সিন্ড্রোম রোগ হয় নাইট্রেট বিষক্রিয়ার ফলে। বাচ্চাদের শরীর নীলাভ হয়ে যায়, চোখ নীলচে হয়ে যায়। এই যে রোগটা হওয়ার কারণ হচ্ছে নাইট্রেট বিষক্রিয়া। এরকম কিছু প্রশ্ন আমাদের কম্পিটিটিভ এক্সামে দেখা যায়, সেই কোশ্চেনগুলো আলোচনা করে নেওয়া দরকার এই মুহূর্তে। সেরকম মিনামিটা রোগ। এই মিনামিটা রোগ হচ্ছে পারদ বিষক্রিয়ার ফলে দেখা যায়। পারদ বিষক্রিয়ার ফলে মিনামিটা রোগটা দেখা যায়। প্রথমবার এই মিনামিটা রোগ দেখা গিয়েছিল জাপানে। এটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ। লেড বা পিবি বিষক্রিয়ার ফলে ডিসলেক্সিয়া রোগ দেখা যায়। এটা বাচ্চাদের লিখতে পড়তে সমস্যা হয়। এই বাচ্চাদের এক কথায় ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার যে বিকাশ হয় না, সেটা হচ্ছে এই ডিসলেক্সিয়া রোগ হলে দেখা যায়। এটা লেড বা পিবি বিষক্রিয়ার ফলে এটা দেখা যায়। আর্সেনিক বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুড রোগ দেখা যায়। অর্থাৎ পানীয় জলে অনেক সময় আর্সেনিক থাকে। এই আর্সেনিক যুক্ত জল খেলে ব্ল্যাক ফুড রোগ দেখা যায় মানব দেহে। আর ক্যাডমিয়াম বিষক্রিয়ার ফলে দেখা যায় ইটাই ইটাই রোগ। ব্রহ্মপুত্র নদী তিব্বতের নাম কি ছিল? দেখো, ব্রহ্মপুত্র নদীর তিব্বতের নাম ছিল সাংপো, এবং ভারতে যখন প্রবেশ করে তখন হয়ে যাচ্ছে, ওর নাম হচ্ছে দিহাং দিবাং। এই দেখো, ব্রহ্মপুত্র নদীর তিব্বত থেকে উৎপত্তি লাভ করছে। কোথা থেকে? তিব্বত থেকে। চেমায়ঙ্গুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করছে, সাংপো নামে তিব্বতে চলবে এবং নামচা বড়োয়া কাজ দিয়ে ভারতে প্রবেশ করবে এবং সেখানে দিহাং দিবাং নামে পরিচিত হবে। আমরা জানি গঙ্গার একটা শাখা হুগলি নামে পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়েছে, আর পদ্মা নামে বাংলাদেশে ঢুকেছে। সেরকম এই ব্রহ্মপুত্র নদীটা বাংলাদেশে যখন ঢুকবে তখন নাম হবে যমুনা, এবং এই পদ্মার সঙ্গে মিট করবে, মিলিত হয়ে যাবে। 2010 সালে ভারতীয় যে রুপি, আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি ভারতীয় রুপি, তার যে নকশা বা সিম্বলটা তৈরি করেছিলেন তিনি কে? তিনি হচ্ছেন ডি উদয় কুমার। ডি উদয় কুমার এই নকশাটা তৈরি করেছিলেন। ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? দেখো, ভারতের সংবিধান একটা মৌলিক সংবিধান নয়। তার কারণ ভারতের সংবিধানের বিভিন্ন অংশের ধারণা বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া, ধারণাটা গৃহীত করা হয়েছে, মানে কনসেপ্টটা নেওয়া হয়েছে। সেরকম এই ডিপিএসপি বা নির্দেশমূলক নীতির ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। তবে এই নির্দেশমূলক নীতি ছাড়া বিভিন্ন জিনিস অন্যান্য দেশের সংবিধান থেকে ধারণাটা নেওয়া হয়েছে। যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ধারণা নেওয়া হয়েছে কানাডা থেকে। আবার সোভিয়েত রাশিয়া, তৎকালীন সোভিয়েত রাশিয়া, বর্তমানে রাশিয়া, সেখান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যের ধারণা, 5 ইয়ার প্ল্যানের ধারণা। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি 368 নম্বর ধারাতে বর্তমানে সংবিধান সংশোধনকে আমরা দেখতে পারি ভারতের সংবিধানে। আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যৌথ তালিকা। এছাড়াও চলো 4 নম্বর কোশ্চেন। কোন নদীর বদ্বীপ পাখির পায়ের ন্যায় দেখতে? প্রথম কথা, আমাদের ভারতে একটা বদ্বীপ রয়েছে সুন্দরবন, যা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থিত, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে মিলিয়ে এই বদ্বীপের অবস্থান। সেরকম আমাদের যে উপদ্বীপীয় ভারতের যে নদীগুলো আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তার মধ্যে এই কৃষ্ণা নদীর যে বদ্বীপ, সেটা দেখতে অনেকটা পাখির পায়ের মতো। এই দেখো, আমাদের উপদ্বীপীয় ভারতের নদীগুলো কি কি রয়েছে? মহানদী, গোদাবরী, গোদাবরী দীর্ঘতম নদী উপদ্বীপে ভারতের, তারপর কৃষ্ণা, কাবেরী, তাই না? এই কৃষ্ণা নদী মোহনাতে একটা বদ্বীপের সৃষ্টি করেছে। সেই বদ্বীপটা দেখতে অনেকটা পাখির পায়ের মতো।
আর এই কৃষ্ণা নদীর সৃষ্টি হয়েছে কোথা থেকে? দেখো, কৃষ্ণা নদীর সৃষ্টি হয়েছে এই আমরা জানি এই পশ্চিম উপকূল বরাবর, এখান দিয়ে পশ্চিমঘাট পর্বত রয়েছে। এই পশ্চিমঘাট পর্বতের একটা পর্বত মহাবালেশ্বর, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। এই মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে। আর কৃষ্ণা নদীর তীরে দুটো গুরুত্বপূর্ণ শহরও গড়ে উঠেছে, একটা বিজয়ওয়াড়া আর একটা কি, আর একটা হচ্ছে অমরাবতী। বিজয়ওয়াড়া এবং অমরাবতী কৃষ্ণা নদীর তীরে গড়ে উঠেছে। আর অমরাবতী বর্তমানে কার রাজধানী? অমরাবতী বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজধানী। ভারতে কোন ধরনের কোন ক্ষেত্রে ছদ্মবেশী বেকারত্ব দেখা যায়? দেখো, ভারতে বিভিন্ন রকম বেকারত্ব রয়েছে, সিজনাল বেকারত্ব, পরিকাঠামোগত বেকারত্ব, ছদ্মবেশী বেকারত্ব। কিন্তু ছদ্মবেশী বেকারত্বের সংখ্যা অনেক, কারণ এই ছদ্মবেশী বেকারত্ব দেখা যায় মেনলি কৃষি ক্ষেত্রে। উন্নয়নশীল অনুন্নত দেশে কৃষি ক্ষেত্রে এই ছদ্মবেশী বেকারত্ব দেখা যায়। এই দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। আমরা সুপ্রিম কোর্ট কেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এর সমস্ত বিচারপতিকে নিযুক্ত করছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শুধুমাত্র বিচারপতি না, এছাড়াও অনেক কিছু নিয়োগ করতে পারেন, সেগুলো দেখে নেওয়া যাক। যেমন রাজ্যের রাজ্যপালকেও নিয়োগ করছেন রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করছে রাজ্যপালের কার্যকাল। প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদেরকেও নিয়োগ করছে কে? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করছে কে? রাষ্ট্রপতি। ক্যাগকে নিয়োগ করছে রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকেও নিয়োগ করছে রাষ্ট্রপতি। ইউপিএসসি চেয়ারম্যানকেও নিযুক্ত করছে রাষ্ট্রপতি, তাই না? অর্থ কমিশন প্রত্যেক 5 বছর অন্তর অর্থ কমিশনকে নিয়োগ করছে কে? রাষ্ট্রপতি। অর্থ কমিশনকে নিয়োগ করছে রাষ্ট্রপতি। আন্তঃরাজ্য ইন্টার স্টেট কাউন্সিলকেও নিযুক্ত করছে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সমস্ত বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করছে। রাজ্যসভায় 12 জন সদস্যকে নিয়োগ করছেন রাষ্ট্রপতি 4টি ক্ষেত্র থেকে। জানো 4টি ক্ষেত্র কি কি? আর্ট, লিটারেচার, সায়েন্স অ্যান্ড পাবলিক সার্ভিস থেকে রাষ্ট্রপতি নিয়োগ করছে 4 জনকে রাজ্যসভাতে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। নির্বাচন কমিশনার ভারতের সংবিধানের 324 নম্বর ধারাতে আছে। এই দেখো, প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। দেখো, নির্বাচন কমিশনের একটা ইম্পর্টেন্ট কাজ, দেখো মেন কাজটা কি? মেন কাজ হচ্ছে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা। অর্থাৎ লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এদের নির্বাচন অর্গানাইজ করা হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান কাজ। আর নির্বাচন কমিশন 3 মেম্বার বডি, অর্থাৎ একজন প্রধান নির্বাচন কমিশনার থাকেন আর 2 জন নির্বাচন কমিশনার থাকেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা কি? সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা, হাইকোর্টে অন্তত 5 বছরের বিচারপতি থাকতে হবে। হাইকোর্টে অন্তত 5 বছরের জন্য বিচারপতি থাকতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? 33+1, অর্থাৎ 34 জন। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 34 জন বর্তমানে। সুপ্রিম কোর্ট সম্পর্কে জেনে নিই। সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত এবং ভারতের সর্বোচ্চ আপিল আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্থাপিত হচ্ছে 1950 সালে 28শে জানুয়ারি। সুপ্রিম কোর্ট তৈরি হচ্ছে 1937 সালে অ্যাজ এ ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, যার পরিবর্তে কিন্তু সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এই ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে 1935 সালে ভারত শাসন আইনের দ্বারা। সুপ্রিম কোর্টের বর্তমানে বিচারপতির সংখ্যা 33+1, 34। আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদ হচ্ছে 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সঞ্চিত তহবিল, সংবিধানের কত নম্বর ধারাতে আছে? 266 নম্বর ধারাতে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা সঞ্চিত তহবিল রয়েছে। এই সঞ্চিত তহবিলের কাজ কি? সঞ্চিত তহবিল থেকে লোকসভা স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্যসভা সভাপতি, সহসভাপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, ক্যাগ, রাষ্ট্রপতি প্রভৃতি ব্যক্তিদের বেতন ভাতা প্রভৃতি দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। প্রত্যেকদিন 7টার সময় জিকে আপডেট ডে ক্লাস আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। সঙ্গে থাকো। আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই জানাও কমেন্ট বক্সে। ধন্যবাদ।